আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ইজিলার্ন আইজলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম। বরাবরের মতোই এসএসসি পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলন অর্থাৎ অষ্টম অধ্যায় এর পরে তারই ধারাবাহিকতায় আমরা আজকে নবম অধ্যায় শুরু করতে যাব। তোমরা নিশ্চয়ই অষ্টম অধ্যায়ের প্রতিটি লেকচার খুব সুন্দরভাবে দেখেছো। যারা আমার অষ্টম অধ্যায়ের প্রতিটি লেকচার সুন্দরভাবে দেখেছো তাদের জন্য এই নবম অধ্যায়ের লেকচারগুলো খুবই সহজ এবং সাবলীল হবে। আমি আশা রাখবো যদি কেউ তোমরা আগের ভিডিওগুলো দেখে না থাকো, আজকেরটাই প্রথম দেখছো, তোমরা অবশ্যই অষ্টম অধ্যায়ের ভিডিওগুলো দেখে তারপরে এটা দেখলে তোমার হয়তো বা বিষয়গুলো একটু সহজ হবে। এই দুটো অধ্যায়ই আসলে আলো কেন্দ্রিক। প্রথমটা ছিল আলোর প্রতিফলন এবং দ্বিতীয়টা হলো আলোর প্রতিসরণ। আজকে আমরা সেই আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। আলোর প্রতিসরণ বুঝতে গিয়ে আসলে আলোর বেগটাকে নিয়ে একটু কথা বলতে হবে। আলো চলাচলের জন্য কখনো মাধ্যমের প্রয়োজন হতে পারে, আবার কখনো মাধ্যম প্রয়োজন না হলেও চলে। সবচেয়ে বেশি আলো যেতে পারে যদি মাধ্যম না থাকে। কারণ হলো মাধ্যম থাকলে মাধ্যমের কণাগুলো একজন আরেকজনকে মাধ্যমের কণাগুলো অবস্থান করার কারণে আলো ওই মাধ্যমের ভিতর দিয়ে যেতে হলে আলোর খুব কষ্ট হয়ে যায়। কষ্ট মানে খুব বেশি পরিমাণে ধাক্কাধাক্কি লেগে আলোকে যেতে একটু সময় বেশি লাগে। এই জন্যে আলোর বেগটা কমে যায় একটু। কিন্তু শূন্য মাধ্যম অর্থাৎ যেখানে কোনো মাধ্যমই নেই, এই মাধ্যমটাতে আলোর বেগ একদম সর্বোচ্চ। আলোর বেগ একদম সর্বোচ্চ। এই বেগটাই আলোর সবচেয়ে বেশি বেগ বলা হয়। এখন এই যে আলোর বেগ নিয়ে যে আমি কথা বলছি, আলোর বেগ থাকার কারণে একটা স্বচ্ছ মাধ্যম থেকে একটা এমনি যদি একটা স্বচ্ছ মাধ্যম চিন্তা করি, একটা স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে আলো যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, যেতে যেতে ঠিক আরও একটা স্বচ্ছ মাধ্যম তৈরি হলো। দেখো এই যে ধরে নাও, হ্যাঁ এই যে এখান দিয়ে এটা একটা স্বচ্ছ মাধ্যম, এটা একটা স্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ মাধ্যম দিয়ে আলোটা যাচ্ছে। ঠিক এই স্বচ্ছ মাধ্যম শেষ হওয়ার পরে এখানে এসে আরও একটা স্বচ্ছ মাধ্যম, এটাও কিন্তু স্বচ্ছ মাধ্যম। কিন্তু এই স্বচ্ছ মাধ্যমের ঘনত্ব যদি আমি এ ধরি এবং এই স্বচ্ছ মাধ্যমের ঘনত্ব আমি যদি বি ধরি, এই এ আর বি যদি এরকম হয়, এ বি নট ইকুয়াল, অর্থাৎ এই মাধ্যমের ঘনত্ব এবং এই মাধ্যমের ঘনত্ব যদি সমান না হয়, দুটো কিন্তু স্বচ্ছ, ঠিক আছে মানলাম স্বচ্ছ, কিন্তু এই দুটোর মাধ্যমের ঘনত্ব কিন্তু যদি এক না হয়, সেক্ষেত্রে আমরা কি দেখতে পারবো? দেখব যে আলোকরশ্মিটা হয় একটু বেঁকে গেছে, হয় এইদিকে বেঁকে গেছে, না এইদিকে বেঁকে গেছে। আমি জানি তোমাদের মনে একটা প্রশ্ন চলে আসছে, স্যার কোন দিকে বাঁকবে? ঠিক আছে, বাঁকলাম বুঝলাম, এখন কোনটা নিব? হ্যাঁ আমরা আস্তে আস্তে যাচ্ছি, সমস্যা নেই। তার মানে শুধু ধরে রাখো যে ঘনত্ব চেঞ্জ হওয়ার কারণে আলোকরশ্মিটা বেঁকে গেল। এখন কথা হচ্ছে আলোকরশ্মিটা কেন বাঁকলো? এখানে একটু মনোযোগ দিলে তোমরা খেয়াল করবে যে আমি আলোকরশ্মিটাকে কিন্তু তির্যকভাবে পাঠিয়েছি, অর্থাৎ একেবারে স্ট্রেট লম্ব বরাবর পাঠাইনি, একটু তির্যকভাবে পাঠাইছি। এই তির্যকভাবে পাঠানোর কারণে আলোকরশ্মিটা কিন্তু বেঁকে যাবে একটু। যদি তুমি আলোকরশ্মিটাকে একদম সোজাভাবে পাঠিয়ে দিতে তাহলে এটা কিন্তু বাঁকতো না। এখন দেখো ওটাও প্রতিসরণের সূত্র অনুযায়ী হয়ে থাকে, ঘনত্ব আলাদা হওয়ার কারণে আলোকরশ্মি বেঁকে গেল। এই আলোর এই ঘটনাটাকেই আমরা বলে থাকি আলোর প্রতিসরণ। এখানে আলোর এই ঘটনাটাকে কি বলা হয়? প্রতিসরণ। এখানে কি হয় দেখো, এখানে আসলে মূলত বেগটা পরিবর্তন হয়ে যায়। এক মাধ্যম থেকে যখন আরেক মাধ্যমে যাচ্ছে তখন আলোর বেগ পরিবর্তন হয়ে যাচ্ছে। কেন পরিবর্তন হচ্ছে? একটা বেশি ঘন, সেখানে আলো যেতে বাধা বেশি পাবে, সেখানে আলোর বেগটা কম। তাহলে আমরা বলতে পারতেছি ঘন মাধ্যমে আলোর বেগ কম, এবং হালকা মাধ্যম মানে
এখানে ঘনত্বটা কম, তার মানে এই মাধ্যমে আলোর বেগটা বা আলো যেতেও পারবে স্লোলি, অর্থাৎ আলো একটু মনে করো যে ফাস্টলি যেতে পারবে। দেখা গেছে যে আলো খুব ওই অন্য যে মাধ্যমটা রয়েছে সেই মাধ্যমের তুলনায় এই মাধ্যম দিয়ে খুব জোরে যাবে। তাহলে এখানে আলোর বেগ, যে মাধ্যমে ঘনত্ব কম, অনুসংখ্যা কম, বাধা কম, আলো যেতে পারবে জোরে। তাহলে যেখানে ঘনত্ব কম সেখানে আলোর বেগ বেশি, যেখানে ঘনত্ব বেশি সেখানে আলোর বেগ কম। তার মানে ঘনত্বের সাথে আলোর বেগের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। এই আলোর বেগ এর কারণে আলোকরশ্মিটা কিন্তু এই ঘনত্বের পার্থক্যের কারণে আলোকরশ্মিটা বেঁকে গেল। তাহলে এটাকে আমরা বলতে পারি আলোর প্রতিসরণ। তাহলে আমরা কি বলতে পারি যে একটি নির্দিষ্ট রঙের আলোর জন্যে, একটি নির্দিষ্ট রঙের আলো যখন একটি নির্দিষ্ট ঘনত্বের স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে তির্যকভাবে প্রবেশ করার পরে কোনো এক সময় গিয়ে ভিন্ন ঘনত্বের অন্য একটি স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করার সময় আলোকরশ্মি তার দিক পরিবর্তন করবে। আবার বলছি, আলোকরশ্মি কোথায় ঢুকলো? একটা স্বচ্ছ মাধ্যমে। আবার এই স্বচ্ছ মাধ্যমের পরে আরেকটা কোথায় ঢুকলো? আরেকটা স্বচ্ছ মাধ্যমে। কিন্তু এই দুটো মাধ্যমের মধ্যে কি রয়েছে? ঘনত্বের পার্থক্য। তাহলে বলতেছি যে আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের আরেক স্বচ্ছ মাধ্যমে প্রবেশের সময় আলোকরশ্মি কি হয়? বাধা পায়। বাধা তো পায় না, আসলে এখানে কি বেগের পরিবর্তন ঘটে। এই বেগের পরিবর্তনের কারণে আলোকরশ্মিটা তার যে দিক দিয়ে যাওয়ার কথা ছিল সেদিক দিয়ে না গিয়ে একটু সরে যায় বা বেঁকে যায়। আলোর এই ঘটনাটাকে আমরা বলি আলোর প্রতিসরণ। খেয়াল করো, তোমরা হয়তো বা আগের অধ্যায়ে পড়েছো যে বিভিন্ন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন, কম্পাঙ্ক বিভিন্ন। এই যে তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হওয়ার কারণে কিন্তু আলোর বেগটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তোমরা শব্দের অধ্যায়ে পড়েছো, তারপরে আলোর প্রতিফলনে এসে পড়েছো। তো এই যে আমি পার্থক্য দেখতেছি বিভিন্ন কালারের জন্য, এই জন্য প্রতিসরণটা বলার সময় একটা নির্দিষ্ট কালার বলতে হবে। যে একটি নির্দিষ্ট রঙের আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের আরেকটি স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন আলোকরশ্মি তার দিক পরিবর্তন করে। এটাকেই আলোর প্রতিসরণ বলে। হ্যাঁ, তাহলে এই আলোর প্রতিসরণ আমরা বুঝতে পারলাম। এখন এই আলোর প্রতিসরণটাকে নিয়ে আমরা একটু দেখব যে বই আমাদের আলোর প্রতিসরণের জন্য কি বলেছে একটু। তার আগে হ্যাঁ, প্রতিসরণ হয়ে গেল। এখন দেখো প্রতিসরণের পর আসতেছে প্রতিসরণাঙ্ক। দেখো আসলে বাংলা ব্যাকরণ তুমি ছাড়তে চাইলেও তোমাকে ছাড়বে না। যে বাংলা ব্যাকরণে যত বেশি পারদর্শী সে বিভিন্ন সাবজেক্টে তত বেশি ইন্টেলিজেন্ট হয়ে যাবে। দেখো প্রতিসরণাঙ্ক, তাহলে প্রতিসরণ যোগ অঙ্ক বা সংখ্যা বা নাম্বার বা যে কোনো গণনার করেই হতে পারে। তখন আলোর প্রতিসরণাঙ্ক কার হয়? আমরা যদি একটু চিন্তা করি যে প্রতিসরণাঙ্কটা ঘটবে কার? যে কোনো একটা মাধ্যমের, যে ওই মাধ্যমটা আলোক রশ্মিকে কতটুকু বাঁকাতে পারে, এইটা হবে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এখন প্রতিসরণাঙ্ক আসলে এটা একটা আপেক্ষিক রাশি। প্রতিসরণাঙ্কটা হলো একটা আপেক্ষিক রাশি। আপেক্ষিক রাশি কীরকম একটু খেয়াল করো, যে প্রতিসরণাঙ্ক একটা মাধ্যম, এই মাধ্যমে আলোর একটা নির্দিষ্ট বেগ আছে। ঠিক এই মাধ্যমে আলোর একটা নির্দিষ্ট বেগ আছে। ঠিক এই মাধ্যমে আলোর একটা নির্দিষ্ট বেগ আছে, তিনটা মাধ্যমে। এখন এখানে রয়েছে 0 আর এখানে আছে পানি, এখানে রয়েছে
বায়ু। এখন বলেছে যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলতে আমরা কি বুঝি? কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলতে আমরা বুঝি যে ওই মাধ্যমের শব্দের বেগটা বা আলোর বেগটা শূন্য মাধ্যমের আলোর বেগের কত গুণ। আমি কি বোঝাতে পেরেছি? আবার বলছি যে কোনো একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলতে বোঝায় যে ওই মাধ্যমের আলোর বেগটা শূন্য মাধ্যমের আলোর বেগের কত গুণ, এটাই আমাকে বের করতে হবে। এটা বের করলে আমাকে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলবো। আবার বলছি যে প্রতিসরণাঙ্ক ব্যাপারটা একটু সহজ করে বলছি। ধরে নাও আমার ক্ষমতা কত, এটা যদি আমি বের করতে চাই, তোমরা যদি ধরে নাও যে এই কলমটার ক্ষমতা হলো 1, আমি এরকম 5টা কলম যদি উঠাতে পারি তাহলে আমার ক্ষমতা 5। আবার এরকম যদি আমি 10টা কলম উঠাতে পারি তাহলে আমার ক্ষমতা 10। তাহলে আসলে কোনো কিছু মাপতে গেলে কিন্তু একটা নির্দিষ্ট একক প্রয়োজন। ঠিক অনুরূপভাবে প্রতিসরণাঙ্ক মাপতে গিয়ে একটা নির্দিষ্ট বস্তুকে একক ধরা হয়েছে, সেটা হলো শূন্য মাধ্যমে আলোর বেগ। এই শূন্য মাধ্যমে আলোর বেগটাকেই আমরা একক ধরে এই আলোর বেগের তুলনায় অন্যান্য মাধ্যমে আলোর বেগ কত হবে বা কত গুণ হবে বা কত ভাগ হবে সেইটার মানটাই হলো আমাদের কি ওই নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরণাঙ্ক। মজার ব্যাপার হলো আমি এই লেকচারের শুরুতেই বলেছিলাম যে আলো সবচেয়ে জোরে যায় কোন দিক দিয়ে? শূন্য মাধ্যমে। এখন আলো যদি শূন্য মাধ্যমে সবচেয়ে দ্রুত যায় তাহলে অন্য সকল মাধ্যমে আলোর বেগ অবশ্যই শূন্যর চেয়ে কম। তাহলে কোন মাধ্যমে আলোর বেগ বেশি হবে? শূন্যতে। তাহলে কোনো দিনই শূন্যর চেয়ে এদের গুণফলটার মান অনেক বেশি হতে পারবে না। শূন্যর তুলনায় এদের গুণফলের মান কখনো, তুমি কি বলতে পারবা যে আলো মাধ্যমে যে শূন্য মাধ্যমে আলোর বেগ যত আছে পানি মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে 2 গুণ? না, তাহলে তো বেড়ে যাবে। কিন্তু হতে পারে যে শূন্য মাধ্যমে আলোর বেগ যতটুকু পানি মাধ্যমে আলোর বেগটা হয়তো বা তার চেয়ে অর্ধেকও হতে পারে, তার 3 ভাগের 1 ভাগ হতে পারে, তার 4 ভাগের 1 ভাগ হতে পারে, তার 4 ভাগের 3 ভাগ হতে পারে। বাট 2 গুণ, 3 গুণ, 4 গুণ এগুলো হবে না। কারণ পৃথিবীতে এমন কোনো মাধ্যম নেই যেখানে আলো শূন্য মাধ্যমের চেয়ে বেশি বেগে যেতে পারে। তার মানে আমি এখানে বুঝতে পারছি যে আলোর বেগ কখনোই গুণ হবে না। তার মানে শূন্য মাধ্যমের তুলনায় অন্য কোনো মাধ্যমে আলোর বেগ কখনোই বেশি হবে না। তাহলে সেই মাধ্যমে আলোর বেগটা কতটুকু সেটা বের করাটাকেই বলি আমরা কি ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এটা কিভাবে বের করব? দেখো তোমাদের এই তাহলে প্রতিসরণাঙ্ক মনে করো যে এক্স মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এক্স মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি আমি বের করতে যাই, আমাকে ওই এক্স মাধ্যমে এক্স মাধ্যমে আলোর বেগ, আর এটা হলো শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে এই মাধ্যমের আলোর বেগের তুলনায় শূন্য মাধ্যমের আলোর বেগটা কত গুণ সেটাই ছিল
প্রতিসরণাঙ্ক। তাহলে মানে আমি বুঝতেছি যে শূন্য মাধ্যমের আলোর বেগটা সবচেয়ে বেশি, এই কারণে এই শূন্য মাধ্যমের আলোর বেগটা এক্স মাধ্যমের আলোর বেগের কত গুণ, এটাই হলো ওই মাধ্যমটার অর্থাৎ এক্স মাধ্যমটার প্রতিসরণাঙ্ক। তাহলে এক্স এর পরিবর্তে আমি যদি এখানে পানি ব্যবহার করি, তাহলে এখানে এক্স এর পরিবর্তে পানি ব্যবহার করতে হবে। তাহলে সূত্রটা প্রতিসরণাঙ্ককে আমি ইটা দিয়ে প্রকাশ করি। এখন ইটা ইজ ইকুয়াল শূন্য মাধ্যমে আলোর বেগ, এটাকে আমি সাধারণত সি দিয়ে প্রকাশ করি, সি। এখন আলো বেগ তো অনেক বেশি, বেগ সাধারণত ভি দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু সি তো মানে আলো বোঝাতে গেলে তো আলো অনেক বেগে চলে, এই জন্য আমরা সি দ্বারা প্রকাশ করেছি। এবার এক্স মাধ্যমে আলোর বেগটার জন্য কি করব, তাহলে আমি এখানে লিখতে পারি সি, নিচে লিখে দিতে পারি এক্স। তাহলে এই প্রতিসরণাঙ্কটা কার, এক্স মাধ্যমের, এই জন্যে ইটা এক্স ইজ ইকুয়াল টু সি বাই সি এক্স। এখন এটা যদি আমরা এক্স দিয়ে করেছি, এটা যদি পানি দিয়ে করি, তাহলে ইটা ডাব্লিউ ইজ ইকুয়াল টু সি বাই সি ডাব্লিউ। এখন কথা হলো, তুমি প্রতিসরণাঙ্ক যদি নির্ণয় করতে চাও, তাহলে তোমাকে কিন্তু আলোর বেগ জানতে হবে। তুমি কিন্তু এই বেগটা নির্দিষ্ট যে শূন্য মাধ্যমে আলোর বেগ 2.99 ইন্টু 10⁸, এটাকে আমরা হিসাবের সুবিধার্থে 3 ইন্টু 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1 হিসেবে ধরে নিই। তাহলে এই মানটা আমার জানা আছে, সি আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 2। কিন্তু আমরা এইটার মান জানি না, এইটার মান জানি না। আলোর বেগের মানটা কিন্তু একটু জটিল টাইপের মান। দেখো, একটা মাধ্যমের যদি আলোর বেগ হয়, সেটা হয়তো বা যে এরকম একটা বিদ্ঘুটে সংখ্যা আসতে পারে, কিন্তু প্রতিসরণাঙ্কটা সহজ। তাহলে তুমি যদি মনে রাখতে পারো আলোর বেগ, তাহলে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে পারবা। আবার তুমি যদি মনে রাখতে পারো প্রতিসরণাঙ্ক, তাহলে তুমি ওই মাধ্যমের আলোর বেগ মনে রাখতে পারবা। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা সাধারণত প্রতিসরণাঙ্কটা মনে রাখবে। আসো, এখন তোমাদের বইয়ে একটা চার্ট আছে, এই যে এই চার্টটা দেখো, এই চার্টটা দিকে খেয়াল করেছো যে এইখানে মোটামুটি আমাকে কয়টা দেওয়া আছে, পাঁচটা প্রতিসরণাঙ্কের ধাপ দেওয়া রয়েছে। এই 5টা ধাপে আসলে বলা আছে যে কোন মাধ্যমটাতে কোনটা হবে। দেখো, এখানে শূন্য মাধ্যমে প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1, এরপরে বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.00029, এরপরে পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.33, এরপরে কাচ মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.52 এবং হীরা মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 2.42। এখন এই যে প্রতিসরণাঙ্কগুলো দেওয়া আছে, এই প্রতিসরণাঙ্কগুলো থেকে আমি কি সেই মাধ্যমের আলোর বেগ বের করতে পারবো কিনা, আমরা সূত্রটার দিকে খেয়াল করি। তোমরা ওইটাতে দেখবে আর সূত্রটাতে দেখবে, এটা খেয়াল করো। আমরা যদি ইটা নেই, ইটা ইজ ইকুয়াল টু সি বাই সি। এখন এখানে আমি মাধ্যমগুলো বসাবো। প্রথমে খেয়াল করো যে এখানে প্রতিসরণাঙ্ক দেওয়া আছে কোন মাধ্যমের, প্রতিসরণাঙ্ক দেওয়া আছে বায়ু মাধ্যমের দেওয়া আছে, পানি মাধ্যমের দেওয়া আছে, কাচ মাধ্যমের দেওয়া আছে, হীরক মাধ্যমের দেওয়া আছে। আরেকটা কোন মাধ্যমের দেওয়া আছে, শূন্য মাধ্যমের। শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত, শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক হলো, দেখো এখানে আলোর বেগ কত, এই যে আমি যদি এখন এই সূত্রটাকে এভাবে লিখি, সি ইজ ইকুয়াল সি বাই ইটা।
তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগকে যদি যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক দিয়ে ভাগ করি তাহলে সেই মাধ্যমের আলোর বেগটা চলে আসবে। দেখো প্রথমে শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1। তাহলে তুমি যদি খেয়াল করো যে এখানে 1 বসাও, তাহলে সি এর যা মান আছে শূন্য মাধ্যমে আলোর বেগটা তৈরি, এটাও শূন্য মাধ্যমে আলোর বেগ, এটাও শূন্য মাধ্যমে, তাহলে তো সেম হবে। তাহলে ইটার মান 1 হয় কোথায়? শূন্য মাধ্যমে। এবার দেখো তুমি যদি বায়ু মাধ্যমের কথা চিন্তা করো, বায়ু মাধ্যমে আসলে কি, এই যে 3 × 10⁸, এটা ছিল শূন্য মাধ্যমে আলোর বেগ। আমি বায়ু মাধ্যমের আলোর বেগ বের করব, তাহলে আমাকে ইটাটা নিতে হবে কোন মাধ্যমের? বায়ু মাধ্যমের। এই ইটাটা বায়ু মাধ্যমের নিতে গিয়ে খেয়াল করো 1.00029, তাহলে এইটা দিয়ে আসলে এই সংখ্যাটাকে ওইটা দিয়ে ভাগ করলে আসলে খুব বেশি ভেরি করে না। এই জন্যে আমরা শূন্য মাধ্যম এবং বায়ু মাধ্যম দুটার জন্যই আলোর বেগকে আমরা 3 × 10⁸ ধরে রাখি। এখন এটা ধরে রাখি। এখন এখানে যদি আমি বায়ুর পরিবর্তে পানি ব্যবহার করার চেষ্টা করি, তার মানে পানি মাধ্যমে আলোর বেগ, তাহলে পানি মাধ্যমে আলোর বেগ মানে কি? তাহলে এখানে তোমাকে কি 3 × 10⁸, এখানে কিন্তু পানি মাধ্যমের কি দিতে হবে? প্রতিসরণাঙ্ক দিতে হবে, সেটা হলো 1.33। এটা হলো পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এবার তাহলে এখান থেকে যে অ্যান্সারটা বের হবে সেটা হলো পানি মাধ্যমে আলোর বেগ বের হবে। অনুরূপভাবে এখানে যদি তুমি এখন ওয়াটার না বসিয়ে গ্লাস বসাও, তাহলে তোমাকে এখানে কাচের প্রতিসরণাঙ্কটা বসাতে হবে 1.52 বসানোর পরে যে অ্যান্সারটা আসবে সেটা হবে কাচ মাধ্যমে আলোর বেগ। অনুরূপভাবে কাচের পরিবর্তে আমি যদি এখন ডায়মন্ড নেই, হীরক, তাহলে আমাকে এখানে হীরকের প্রতিসরণাঙ্ক যদি বসিয়ে দেই যে 2.42, তাহলে যে বেগটা আসবে সেটা হবে হীরা মাধ্যমে আলোর বেগ। তাহলে আমরা কি এই ছকটা থেকে আমরা আলোর বেগ সহজে বের করতে পারলাম? অবশ্যই এই ছকটা তোমরা মনে রাখবে। এখন আলোর প্রতিসরণ তোমাকে বোঝার জন্য তোমাদেরকে কিছু রাশি খুব ভালো করে জানতে হবে। সেই রাশিগুলো কি কি? সহজে আলোর প্রতিফলন যারা বুঝেছ তাদের জন্য আলোর প্রতিসরণের এই রাশিগুলো বোঝাটা অনেকটা সহজ হবে। তাহলে আমরা একটু দেখি যে এই রাশিগুলো কি কি। দেখো, প্রতিসরণ যদি ঘটে তাহলে আমাদের এরকম উপরে একটা স্বচ্ছ মাধ্যম থাকবে এবং নিচে আরেকটা স্বচ্ছ মাধ্যম থাকবে। এই স্বচ্ছ মাধ্যম দুটোকে একটা তল আলাদা করবে। হ্যাঁ, এই তলটাকে আমরা সাধারণত বলবো বিভেদ তল। তার বিভেদ তল যদি কাকে বলে যদি প্রশ্ন আসে, যে ভিন্ন ঘনত্বের দুটি স্বচ্ছ মাধ্যম যে তল দ্বারা পৃথক থাকে তাকে আমরা বিভেদ তল বলি। এখন বিভেদ তলের পর আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে যে আলোকরশ্মি এসে পড়বে। আলোকরশ্মি এসে পড়লো, তাহলে এই যে আলোকরশ্মিটা পড়লো আমরা কিন্তু এর আগেই জেনেছি যে আলোকরশ্মিটা এসে পড়ে সেটাকে আমরা আপতিত বলতে পারি। সেটা প্রতিফলনের জন্যও হবে, প্রতিসরণের জন্যও হবে। তাহলে এই রশ্মিটাকে আমরা কি বলতে পারি? আপতিত রশ্মি। অর্থাৎ আলোর প্রতিসরণের সময় প্রথম মাধ্যমে যে আলোকরশ্মি এসে পতিত হয় তাকে আমরা বলি আপতিত আলোকরশ্মি। তাহলে এটা হলো আপতিত আলোকরশ্মি। তাহলে আমাকে কি কি রাশি জানতে হচ্ছে আমি এদিকে লিখে ফেলছি। একটা হলো বিভেদ তল এবং 2 নাম্বার হলো আপতিত রশ্মি। হ্যাঁ, এবার দেখো
আপতিত রশ্মি একটা বিন্দুতে এসে ছেদ করলো। এই বিন্দুটা কোন রেখার উপর অবস্থিত? বিভেদ তলের উপর। এই রেখাটা এসে বিভেদ তলের এসে এই বিন্দুটাতে পড়লো, তাহলে এই বিন্দুটাকে বলবো আপতিত রশ্মি এসে যে বিন্দুতে পড়েছে এটাকে আমরা বলি আপতন বিন্দু। তাহলে আমরা এখানে লিখতে পারি আপতন বিন্দু। এখন আপতন বিন্দু হয়ে যাওয়ার পরে আমি কি করব? হ্যাঁ, আপতন বিন্দু হয়েছে। এখন এই আপতন বিন্দুতে আমি একটা লম্ব অঙ্কন করব যেটা বিভেদ তলের উপরে অবস্থিত হবে। অর্থাৎ হ্যাঁ, আমি একটা লম্ব অঙ্কন করলাম আপতন বিন্দুতে বিভেদ তলের উপরে। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা বলবো অভিলম্ব। অভিলম্ব তাহলে কাকে বলে? যদি প্রশ্ন আসে তখন তোমরা অ্যান্সার দিবে আপতন বিন্দুতে বিভেদ তলের উপরে, আপতন বিন্দুতে বিভেদ তলের উপরে যে লম্ব অঙ্কন করা হয় তাহলে তাকে আমরা কি বলি? অভিলম্ব বলি। ওকে, এরপরে অভিলম্বের পরে এই আপতিত আলোকরশ্মিটা তো কোনো না কোনো একদিকে বেঁকে যাবে। ধরে নিলাম হয় আলোকরশ্মিটা বাইরের দিকেই বেঁকে গেল অথবা ভিতরের দিকে, যে কোনো একদিকে বেঁকে যাবে। এই যে আলোকরশ্মি আপতিত হওয়ার পর দ্বিতীয় মাধ্যমে আলোকরশ্মি বেঁকে যে পথ দিয়ে চলে যাচ্ছে, এই চলে যাওয়া পথটাকে আমরা বলবো প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি, বা এটাকে আরো একটা বলা যায় প্রতিসরণ রশ্মি। প্রতিসরণ রশ্মি। আচ্ছা, মোটামুটি আর দুটো জিনিস হলে আমাদের টোটালি কমপ্লিট হবে আশা করি। এখন এইখানে এই অবিলম্বের সাথে অবশ্যই মনোযোগ দিবে এইবার, কারণ এইটাই তোমরা বেশি ভুল করে থাকো। এখানে অবিলম্বের সাথে এই আপতিত রশ্মি যে কোণটা উৎপন্ন করে, এখানে খেয়াল করেছো দুটো কোণ তৈরি করছে। এই রেখাটা কিন্তু দুটো কোণ তৈরি করেছে, একটা বিভেদ তলের সাথে একটা অভিলম্বের সাথে, একটা বিভেদ তলের সাথে একটা অভিলম্বের সাথে। তোমাকে যখন আপতন কোণ লিখতে বলবে কাকে বলে, তখন তুমি লিখবে যে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা আপতন কোণ বলি। এরপরে আসো প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ প্রতিসরিত রশ্মি বা প্রতিসরণ রশ্মি আবার কি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলে থাকি আপতন কোণ। হ্যাঁ, অবশ্যই অভিলম্ব। খেয়াল করো, আপতন কোণ হবে অবিলম্বের সাথে, প্রতিফলন কোণ হবে, প্রতিসরণ কোণ হবে অভিলম্বের সাথে। তোমার এরকম যদি একটা পাত্র দেওয়া থাকে, পাত্র দিয়ে পানি দেওয়া থাকে, এখানে দেওয়া আছে 60 ডিগ্রি, যদি তোমাকে বলে এখানে আপতন কোণের মান কত, তোমরা বলতে পারো যে স্যার আপতন কোণের মান 60 ডিগ্রি, কিন্তু আসলে এখানে আপতন কোণের মান 60 ডিগ্রি কিভাবে হলো? এটা যদি আপতিত রশ্মি হয়, তোমার যে কোণটা দেওয়া আছে এটা তো বিভেদ তলের সাথে দেওয়া আছে, তাহলে তোমার এখানে যদি এখানে অবিলম্ব অঙ্কন করো তাহলে এইখানের সাথে, তাহলে এইটা টোটালি মনে হলো 90 ডিগ্রি, তাহলে এতটুকু যদি 60 ডিগ্রি হয় তাহলে এইটুকু কত 30 ডিগ্রি, তাহলে এখানে আপতন কোণের মান 30 ডিগ্রি। এটা তোমরা অনেক সময় ভুল করে থাকো অঙ্ক করার সময়, এরকম তোমাদের দিয়ে দেয়, তোমরা ওই কোণের মানটাকেই আপতন কোণের মান হিসেবে ধরে অঙ্কটা করে ফেলো। তার মানে তাহলে প্রতিসরণ কোণ আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এখন
এই হলো বিভেদ তল, আপতিত রশ্মি, আপতন বিন্দু, অবিলম্ব, প্রতিসরিত রশ্মি, প্রতিসরণ রশ্মি, আপতন কোণ, প্রতিসরণ কোণ। এখন আপতন কোণটাকে তোমাদের আগের বইয়ে আই দিয়ে এবং প্রতিসরণ কোণকে তোমার আগের বইয়ে আর দিয়ে প্রকাশ করেছিল, কিন্তু তুমি এখন ইচ্ছা করলে এটা এ বি এক্স ওয়াই যে কোনো ইচ্ছা দিতে পারো। আপতন কোণটা মনে রাখতে হবে, আলোকরশ্মি যেদিক দিয়ে প্রবেশ করেছে সেটাই আপতন কোণ, আর যেদিক দিয়ে বের হয়ে গেছে সেটাই প্রতিসরণ কোণ। এটা মনে রাখবা, ঢোকার কোণটা হলো আপতন আর বের হয়ে যাওয়ার কোণটা হলো প্রতিসরণ কোণ। ঢোকার আর রেখাটার রশ্মিটা হলো আপতিত রশ্মি, বের হয়ে যাওয়ার রশ্মিটা হলো প্রতিসরিত রশ্মি। তাহলে মোটামুটি আমরা এখানে বুঝতে পারলাম। এখন এই মাধ্যমটার প্রতিসরণাঙ্ক যদি হয় ইটা এ এবং এই মাধ্যমটার প্রতিসরণাঙ্ক যদি হয় ইটা বি, ইটা এ এবং ইটা বি, এই যে দুটো মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এবং এই মাধ্যমে আলোর বেগ যদি হয়, এই মাধ্যমের কোনটা ধরলাম আমি, যেটা হলো যেহেতু এটা এ ধরেছি, এটা এ ধরলাম যেটা এ মাধ্যম, আর এটা ধরলাম বি মাধ্যম। এই কোণটাকে আয়না ধরে আমি ধরতে পারি থিটা এ, আর এই কোণটাকে যেহেতু বি মাধ্যমের কোণ তাহলে থিটা বি। এখন আলোর প্রতিফলনের সূত্র কি বলেছে? আলোর প্রতিসরণের সূত্র যেটা বলেছে ওই আলোর প্রতিফলনের মতনই দুটো সূত্র। তো এই দুটো সূত্র কি কি, প্রথমে একটু চিন্তা করতে হবে যে কি কি সূত্রগুলো। এখানে আপতিত রশ্মি আছে, আর প্রতিসরিত রশ্মি আছে, আর অবিলম্ব আছে। এই আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি আর অবিলম্ব একটা সমতলে থাকবে। অর্থাৎ যে তুমি যদি চিন্তা করো যে একটা বইয়ের কথা চিন্তা করো, এই বইটার আপতিত রশ্মিটা যদি এই দিক দিয়ে আসে, এখানে যেটা বিভেদ তল থাকে, আপতিত রশ্মি এসে হয় এইদিকে বাঁকবে না এইদিকে বাঁকবে, এইদিকে বাঁকবে না, অর্থাৎ এইভাবে এসে হয় নিচের দিকে বেঁকে যাবে, না হয় উপরের দিকে বেঁকে যাবে, অর্থাৎ এটা একটা সমতলের মধ্যে অবস্থান করবে। তাহলে এটা সমতলের মধ্যে অবস্থান করতেছে। এটা ছিল আলোর প্রতিসরণের প্রথম সূত্র। কিন্তু দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হলো, যদি এই একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক থিটা এ হয়, আরেকটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইটা এ, আরেকটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইটা বি হয়, এবং প্রথম মাধ্যমের কোণের মান হলো থিটা এ এবং দ্বিতীয় মাধ্যমের কোণের মান যদি হয় থিটা বি, তাহলে কি দাঁড়াবে? তাহলে যেটা দাঁড়াবে, বলেছে যে এদের গুণফলটা সবসময় সমান থাকবে। অর্থাৎ এই যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং ওই মাধ্যমের কোণের সাইনের গুণফল, অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং ওই মাধ্যমের কোণের সাইনের গুণফল পরস্পর কি হয়ে যায়? সমান হয়ে যায়। এটাই ছিল প্রতিসরণের দ্বিতীয় সূত্র। আবার বলছি, প্রতিসরণের দ্বিতীয় সূত্র, দুটি মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে সূত্রটা হবে এরকম: প্রথম মাধ্যমের আপতন কোণের মানের সাইন এবং ওই মাধ্যমের প্রতিসরণাঙ্কের গুণফল দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ যে কোণটা আছে সেই কোণের সাইনের মানের সাথে ওই মাধ্যমেরই প্রতিসরণাঙ্কের গুণফল, এই গুণফল দুটো সর্বদা সমান থাকে। এবং এইটাই হলো আমাদের মূলত দ্বিতীয় সূত্র। এইটাকে আমরা সাধারণত এইভাবে লিখতে পারি যে আমি ইটাগুলোকে যদি একদিকে নেই, ইটা এ বাই ইটা বি ইজ ইকুয়াল, এখানে আসতে পারে সাইন থিটা বি সাইন থিটা এ, মোটামুটি এরকম হতে পারে। হ্যাঁ, এইটাই পর্যন্তই আমাদের সূত্র। আজকে এই পর্যন্তই আমরা ক্লাসটা শেষ করব। আমরা এর পরের দিন আমরা আরেকটু ডিটেলসে আরও কিছু সূত্র নিয়ে কথা বলবো। অবশ্যই খুব মনোযোগ সহকারে, আমার মনে হয় যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর অবশ্যই ক্লাসগুলো করার সময় খাতা কলম সাথে নিয়ে বসবে, যেটা খুব মনে হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা তোমরা লিখে ফেলবে। অবশ্যই এই কাজটা করবে। তাহলে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং কেউ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে ফেলো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তুমি সহজেই পেয়ে যাও। সবার প্রতি আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।